কাহিনী বা চিত্রনাট্য আপনারা যেটাই বলেন, যে এই হচ্ছে যে মূলত অবস্থা গতকাল সারা দিন সারা রাতের। তো আমাদের এই বিমান বাহিনী প্রধান অলরেডি পাকিস্তানে আছেন, এবং উনি ওখান থেকে JF-17 যুদ্ধ বিমান কেনার জন্য একটা কথাবার্তা বলছেন, হয়তো চুক্তিও হয়ে গেছে বা হবে, এরকম কিছু একটা আছে। এর ভিতরে আমি আপনাদের তিন চারটা ভিডিওর আগে একবার বলেছিলাম যে তারেক জিয়া হয়তো নেক্সট টার্গেট। তখন অনেকে আমাকে বলেছেন, ভাই তারেক জিয়া আপনি নেক্সট টার্গেট কিভাবে বললেন? দেখেন, 5ই আগস্টের পর ব্যাপক হত্যা নির্যাতন চলেছে আওয়ামী লীগের উপরে। নির্যাতন করতে করতে এক পর্যায়ে এখন আর ইলেকশনও করতে দিবেন, সব কিছুই শেষ, অলরেডি নমিনেশন এই সেই হয়ে গেছে। এখন নমিনেশন জাস্ট বাছাই পর্ব শেষ হচ্ছে, ইলেকশন হবে 12 তারিখ। যদি আমি বিশ্বাস করি না ইলেকশন হবে বলে, এবং আমার মতো অনেকেই বিশ্বাস করেন না। তারপরে ইলেকশনের সব কিছু চলছে। তো এর ভিতরে আপনি জামাতের যদি একটু কিছু খেয়াল করেন তাহলে দেখবেন যে জামাতে ইসলাম প্রথমে নিজেরা করবে, 300 আসনে প্রার্থী দিবে, এরপর আবার এনসিপি নিল, এনসিপির বলা হলো যে 30 আসন, 30টা আসন দিবে। গতকালকে আবার ওনাদের ওই যে তাহের, যে 50 লক্ষ গাজবাতুল হিন্দ, সে বললো যে 10 আসন সর্বোচ্চ দেওয়া যায়, তার এর বেশি না। 30 আসন কে বলছে আপনাদেরকে? এরপরে আবার ওনারা যায় বিএনপির সাথে দেখা করছেন, করে বলছেন যে নির্বাচনের হইলে যেই জিতবে আমরা সকলে মিলে বসে একটা সরকার করব, মানে আমরা হালুয়া রুটির ভাগে যাব। এরপরে সম্ভবত ওখানে তারেক জিয়ার সাথে মনে হয় বৈঠকটাই খুব একটা সফল হতে পারেননি। না পারার কারণে ওনারা আইসা এইবার বলতেছেন যে নির্বাচনের পরিবেশ নাই। তো ওই যে বলছে হাদির কথাটা, যে তারেক জিয়ার নেক্সট টার্গেট কিনা, দেখেন ইলেকশনটা যাতে না হয় এই জন্য কিন্তু হাদিরা মারাইছে জামাতে ইসলাম। যে হাদিকে প্রথমে ওরাই বানাইছে এইরকম প্রমিনেন্ট ফিগারের মতো, যে সাউয়া মাউয়া চিরাফেল, যেইখানে অমুক তমুক, টিনের সালে কাউয়া তারেক আমার ডট ডট, এগুলো বইলে টলে হাদিকে এমন এক লাইমলাইটে আনছে যা হাদি হচ্ছে যে পৃথিবীর সারা ভারত বিদ্বেষী। তারে ফালাই দিলে ভারত বিদ্বেষীটা উস্কায় দেওয়া যাবে, তারে ফালাই দিলে আন্দোলন চলবে। এখন কইতেছে আজকে 23 দিন হয়ে গেল, এখন হাদি হত্যার বিচার হইল না, ইলেকশন হইতে পারবে না, শাহবাগ দখল, এই সেই। তো পৃথিবীর কোন জায়গায় 23 দিনে বা ইয়ে হয় কি হত্যার বিচার হয়, বা হত্যাকারী ধরা যায়, কিন্তু হত্যার বিচার এটা কই? আর হত্যাকারী তো জামাতই করছে হত্যা। ভিতরে জামাত নিজের কাছে লুকাইয়া রাখছে, এখানে কার কি করার আছে? এইগুলোই যখন চলতেছে, এর ভিতরে আজকে আবার আরেকটা মজার কাহিনী। তারা কি বলছে, যে একজন ব্যক্তিকেই চরম নিরাপত্তা দিতেছে এইটার সরকার, সেদিকে গুলো মানে তারেকের SSF এর নিরাপত্তা। তো তারেক তো আগেই জানতো, ইংল্যান্ড থাকতেই জানতো যে বাংলাদেশে গেলে জামাতই তারে মাইরা ফেলাবে। এই জন্যই সে এতদিন যায় না। পরে ইন্ডিয়ার সাথে কথা হয়েছে, তো ইন্ডিয়া বলছে না, তুমি যাও, আমরা তোমাকে গোয়েন্দা তথ্য দিব, সরকারকে গোয়েন্দা তথ্য দিব, তোমাকে যাতে বাঁচাই রাখা যায়। এরপর উনি আসলেন, SSF নিরাপত্তা, আর্মি, বিডিআর, পুলিশ সব নিরাপত্তা উনি পাইলেন। এইটা এখন আবার জামাতের সহ্য হইতেছে না। হ্যাঁ, আপনারা যদি চিন্তা করেন যে 2008 সালে যেমন শেখ হাসিনার SSF এর নিরাপত্তা দিয়ে খালেদা জিয়াকে দিছিল, দুই দলকেই দিছিল, এবার তো আওয়ামী লীগ নাই। তো এখন তারেকরে দিছে, এই জন্য জামাতরে দিতে হবে, এরকম তো কোনো চরিত্র নেই। আর পুলিশ প্রশাসন বলেন আর এই ইন্ট্রিম বদমাইশগুলা বলেন, সবাই জানে যে না, হত্যা, মার্ডার, খুন যা করবে এ জমাইত্যার গোষ্ঠীটাই করবে। সুতরাং সেই হিসাবে আছে এখন ওদের এই প্ল্যান, যে এত কিছু সব কিছু হ্যান হইছে ত্যান হইছে, তারেক থাকতা, তারেকের পক্ষে মনে চলে যেতেছে, ব্যালেট মনে হয় পুলিশে মাইরা দিবে, এটা কোনো নির্বাচন নয়, এটা হচ্ছে যে ভাই নির্বাচন করিস না, আমরা যেহেতু এখনো 71-এর উপরে 24কে আনতারি নেই, এবং আমরা যেহেতু এই মুহূর্তে ক্ষমতা যেতে পারবো না, শুধু তুইও যেতে পারবো, প্রয়োজনে তারিখকেও মেরা ফেলাবে। এটা তাদের প্ল্যান। এই প্ল্যান যখন তারা চালাইতেছে, এর ভিতরে ওই যে মোস্তাফিজ খোস্তাফিজ নিয়ে লাগলো খেলায়। আচ্ছা, এখন গোদরসা আমরা ইয়েতে যাবো না, কই ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো, T20, আমাদের নিরাপত্তার অভাব। কয় যে মোস্তাফিজের নিরাপত্তা দিতে আরো নাই, আমাদের পুরা টিম গেলে নিরাপত্তা দিতে পারো না। আসলে এগুলো হচ্ছে যে ফাউল। ICC বলছে তোমরা না আসলে তোমাদের পয়েন্ট কাটা যাবে, হ্যান হবে ত্যান হবে। এরপর আজকে ওনারা বইলা দিছেন
সরাসরি আমরা খেলতে যাব না। কথা হচ্ছে ভাই, তোরা খেলতে যাবি না, এটা তো 12 তারিখের পরে, 12 তারিখ যেই যারা জিতবে তারা পরে সিদ্ধান্ত নেবে, তোরা কে নেওয়ার আগ বাড়াইয়া। তো এগুলো হচ্ছে সব আসলে ওই যে নির্বাচন বানচাল, ক্ষমতা আরো দীর্ঘায়িত করার একটা পুরানো কৌশল। তো এবার আসে যে খলিল সাহেবকে কেন ইউএসএ তে ডাকা হইলেন। আসলে খলিল সাহেবকে অন্য কিছুর জন্য ডাকা হয়নি। বাংলাদেশ ভারতের সাথে মারামারি করবে নাকি বাংলাদেশ এই আপনার পাকিস্তানের লগে কাপড় তুলা দিবে, এগুলা নিয়ে আমেরিকার কোনো চিন্তা নাই। আমেরিকার অ্যাম্বাসেডার আসছে 11 তারিখ বা 12 তারিখ, এবং সেই হিসাবে আমেরিকা এখন তাদেরকে ডাকছে। কারণ হচ্ছে ওই যে গত 2 দিন আগে ওনারা যে চায়নার ফ্লাইট কিনবে, F-17, সেইটা নিয়ে এখন লাগছে আমেরিকার মাইন্ডে। কথা হচ্ছে তুমি ওই বিমান কেন কিনবে, তুমি প্রয়োজনে আমার থেকে কিনো, ইউরোপ থেকে কিনো, চায়না থেকে কিনো, কারণ আমেরিকার প্রধান শত্রু আবার চায়না। চায়নার বিমান কিনতে পারবে না, প্রয়োজনে আমি তোমার F-16 দিব, আরও কিছু দেবো, তুমি সেগুলা কিনবা, কিন্তু এই বিমান কিনবা কেন। এটি হচ্ছে মূল কাহিনী, যে চায়নার কাছে তুমি আর যা বেচা দিবা দিবা, পাচা বেচা দিতার তারা চায়নার কাছ থেকে কিনতে পারত না। আর চায়না তো সে আনা, চায়না নিজে বেছে না, চায়না পাকিস্তানের দিয়ে বেছে, মানে আমরা। আর এই বিমানগুলো হচ্ছে মূল কাঠামো, মূল যত মেশিনারি আছে সব চায়নার, শুধুমাত্র উপরের খোল। বাংলাদেশে যেমন বাসের খোলা বানায়, এই খোল বানাইতেছে পাইকারা, বানাইয়া এইটা এখন বাংলাদেশের কাছে বেচবে। তো বেচলে এখানে পাকিস্তানের লাভ, প্রচুর লাভ, ওদের ইকোনমি দাঁড়ায়া যাবে এইসব। আর এইটা নিয়ে আসলে মূলত আমেরিকার মাথায় ঢুকছে। যদিও এখন আজকে আপনার বিভিন্ন পত্রিকায় দেখবেন যে ওরা বলা শুরু করবে অলরেডি, বা শুরু করেও দিছে অলরেডি, হয়তো কিছু কিছু নিউজও দেখতেছি, যে না আমাদের মেজর খলিল যাইতেছে, যে ওখানে যাইয়া ডোনাল্ড ট্রাম্প হয়তো একটা হুমকি দিবে। বিএনপি যারা সর্ববৃহৎ দল, তারা এটাকে কারসাজি বা কারচুপি বলে রাস্তায় নামতে পারে। ফলে নির্বাচনের পরে জামাতে ইসলামীরও ক্ষমতায় বসার সুযোগ হবে না। একটা সামরিক অভ্যুত্থান ঘটতেই হবে, এবং সেটার জন্য সামরিক বাহিনীর ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদের ক্ষমতা গ্রহণ করতে হবে, ক্ষমতা দখল করতে হবে। এরকম একটা পরিস্থিতির দিকে বাংলাদেশ যাচ্ছে ফেব্রুয়ারির এই 12 তারিখের পরে। মোট ভোটারের সংখ্যা 12,58,00,000, তার প্রায় 20% হচ্ছে তরুণ, জেনারেশন জি, জেন জি। এই তরুণেরা রাজনীতি বোঝে না, এমন ভাবাটা মারাত্মক ভুল। তারাই কিন্তু হাসিনা সরকারকে উৎখাত করলো, গণবিদ্রোহ ঘটিয়ে একটা গণবিপ্লব সাধিত করলো 5ই আগস্ট 2024। কিন্তু এই নতুন প্রজন্ম এক বিরাট ম্যানিপুলেশনের শিকার, এবং খুব সহজ শিকারে পরিণত হয়েছে। এনসিপি যারা এই ইনকিলাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল, তারা কিন্তু জামাতের সঙ্গে হাত মিলিয়েছে, বুঝে না, না বুঝেই তারা এটা করতে পেরেছে। এখানে জামাতের একটা বিজয় আমরা দেখতে পাচ্ছি। জামাত সফলতা লাভ করেছে, এনসিপি ব্যর্থ হয়েছে, এবং এনসিপি দ্বিধাবিভক্ত হয়ে বহু এনসিপি নেতা ও কর্মী এনসিপি পরিত্যাগ করে চলে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচন কমিশন বলছে 22% বুথ বেড়েছে। 22% বাড়ার পরেও 12 কোটি লোকের ভোট ওই কয়েক ঘন্টার ভিতরে শেষ করা আদৌ সম্ভব নয়। সময় আছে, ওই দিনে সময় হবে 540 মিনিট। 540 মিনিট ব্যাপী ভোট হবে 12 তারিখে যদি হয়। প্রতি ভোটারের জন্য বাস্তবে সময় থাকবে 1.72 মিনিট, 2 মিনিটের কম। 2 মিনিটে অনেক বয়স্ক লোক, অনেক গ্রামের মহিলারা, অনেকেই ওই 2 মিনিট তাদের থতমত খেয়ে যাবেন ভোট দিতে দিতে, কোন ব্যালট কোথায় করব। সুতরাং তারা 2 মিনিটে ভোট দিতে পারবেন না। আর জামাতে ইসলামী কি করবে সেটাই আপনাদের আমি বলছি। জামাতে ইসলামী ঢুকে পড়বে পোলিং বুথে, বেআইনি ভাবে না, বেআইনি ভাবে না, ন্যায় একেবারে নিয়ম অনুযায়ী তারা লাইন দিয়ে বুথে ঢুকে যাবে। কেননা এর সময় যদি ভোট চালু হয়, এই ক্যাডার ভিত্তিক জামাত ইসলামীর
কর্মী ও সমর্থকেরা সকাল 6টায় গিয়ে হাজির হবে, ফজরের নামাজ পড়েই পোলিং স্টেশনে চলে যাবে লাইন দিয়ে, তারাই সর্বপ্রথম পোলিং বুথে ঢুকবে। এবং জামাতের কর্মীরা ইচ্ছা করেই, যেখানে আপনার 3 মিনিটের ভিতরে ভোট দেওয়া যেতে পারে, এক একজন 8-10 মিনিট করে ওই পোলিং স্টেশন দখল করে রাখবে। তারা ভোট দেবে না, ব্যালট পেপার নেবে, ওখানে কালক্ষেপণ করবে, যাতে আর কেউ ওই পোলিং বুথে ঢুকতে না পারে। ডাকসুতে এটা হয়েছে। এবং ভারতে বিহারের যে নির্বাচন হয়েছে, সেখানে তারা হরিয়ানা থেকে লোক নিয়ে এসেছিল, এবং হরিয়ানা থেকে লোক এনে প্রত্যেককে মোটা ঘুষ দিয়ে, টাকা দিয়ে বিহারে যে বিজেপি নির্বাচন করে বিজয় লাভ করলো, তাদের সেটাকে এইভাবে ম্যানিপুলেট করা হয়েছিল। ব্যালট বাক্স তারা গায়ের জোরে দখল করেনি, কিন্তু তারা খুব সূক্ষ্মভাবে এই বিজেপির পকেটে, বিজেপির থলিতে বিজয়টা নিয়ে আসলো। জামাত বোমা মারবে না, লাঠি তুলবে না, তারা করবে আরো ভয়ঙ্কর কিছু। ভোটিং স্লো করে দেবে। সকাল 7টার ভেতরে লোক ভিতরে 6টা-7টার ভিতরে লাইনে দাঁড়াবে, এবং বুথে সময় নষ্ট করে লাইনে উত্তেজনা বৃদ্ধি করবে, এবং যারা ভোট দিতে আগ্রহী তারা ঢুকতে পারবে না। এটা অনেকটা 2018-র 30শে ডিসেম্বরের ভোটের মতো। লাইনে লোক আছে কিন্তু কেউ ভিতরে ঢুকতে পারছে না, ভেতরে জামাতিরা ঢুকে ওখানে ঘাপটি মেরে বসে থাকবে। আর যেহেতু পোলিং বুথের সংখ্যা পর্যাপ্ত নয়, অধিকাংশ ভোটার ভোট দিতে পারবে না। ভোটের দিনেও একটা গোলযোগ লাগতে পারে। ভোটের পরের দিন নির্বাচনের ফলাফল ঘোষণার পরে তো অবশ্যই বিএনপির সঙ্গে জামাতের একটা বড় ধরনের দাঙ্গা ফাসাদ লেগে যাবে, এবং দেশে একটা সামরিক অভ্যুত্থানের একটা সুবর্ণ সুযোগ সৃষ্টি হবে ভারতের জন্য, আওয়ামী লীগের জন্য, এবং ভারতপন্থী জামাত ইসলামের জন্য। এখানে কোনো ইসলামের ব্যাপারে এখানে ভোটাভুটি হবে না। ইসলামের প্রতি অনুরাগ থাকলে এই যে নেতাগুলো যে কথাবার্তা বলছে, তারা ভেস্তে নিয়ে যাবে আপনাদের, তাতেই বোঝা যায় ইসলামের নামে কি ধরনের ভাওতাবাজিত হবে। বস্তি এলাকায় এই যে এখন সাহায্য করার নামে বস্তি এলাকায়, শহরের গ্রামের বিভিন্ন বাড়িতে তারা যাচ্ছে ভোটারদের এনআইডি, ন্যাশনাল আইডির নাম্বার গ্রহণ করতে, এবং তাদের সেলফোন নাম্বার, টেলিফোন নাম্বার সংগ্রহ করতে। তারা ঠিক ভোটের আগের দিন তাদের এনআইডি নাম্বার বের করে, তাদের মোবাইল নাম্বার বের করে, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের কাছে টাকা ঘুষ দেবে, যে কালকে ভোট হবে, আল্লাহর ওয়াস্তে আপনারা এই দাঁড়িপাল্লা মার্কে ভোট দেবেন, ভোটে জিতে গেলে আমরা আপনাদের আরো পয়সা দেব। এক একজন ভোটার, গরিব ভোটারকে 2000 টাকা দিলে, 3000 টাকা দিলেই তারা দাঁড়িপাল্লা মার্কায় তারা ভোট দেবে। এবং এই জন্যই কিন্তু তারা বাড়ি বাড়ি গিয়ে মোবাইল নাম্বার এবং তাদের আইডি নাম্বার গুলো জোগাড় করছে। এটা খুব বিনা কারণে ঘটনাগুলো ঘটছে না। এটা কিন্তু ভোটার প্রোফাইলিং করা হচ্ছে সুপরিকল্পিত ভাবে। ভোটের আগের রাতে টাকা যাবে, মেসেজ যাবে, কল যাবে, তারপরে সেই নির্বাচনটা ঘটবে পরের দিন, এবং তখন তারা বলবে আমরা তো আপনাদের পাশেই ছিলাম। এটা কোনো ভোট হবে না, এটা হবে একটা নৈতিক ব্ল্যাকমেইলিং। প্রতিটা কেন্দ্রে একটা অচল অবস্থা তৈরি করা হবে। যেসব কেন্দ্রে জামাত শক্ত, সেখানে অতিরিক্ত লোক নিয়োজিত করা হবে, অপ্রয়োজনীয় হইচই হবে, প্রশাসনের উপর চাপ বৃদ্ধি পাবে, এবং বিশৃঙ্খলার মাধ্যমে পোলিং স্টেশনে পুরোপুরি ভোট গ্রহণ সম্ভব হবে না। একই কেন্দ্র বন্ধ মানে হাজার হাজার ভোট শেষ। তারা কেন্দ্রে গন্ডগোল লাগিয়ে বন্ধ করে দেবে, এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটবে না, এটা ক্যালকুলেটেড স্ট্র্যাটেজির মাধ্যমে নির্বাচনে জামাত জিতে যাবে এইভাবে। আবার বিএনপি বা অন্যান্য দলের যে কর্মী, ভোটার, সমর্থক, তারা বেলা 10টা, 11টা, 12টা বা বিকাল 3টার সময় পোলিং স্টেশনে যাবে, কারণ তাদের
কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত কোনো দল তাদের পোলিং স্টেশনে নিয়ে যাবে না। জামাত যেহেতু ক্যাডার ভিত্তিক, তাদের অর্গানাইজেশন এত শক্ত, যদি বলে এক পায়ের উপর দাঁড়িয়ে থাকো, তারা দাঁড়িয়ে থাকবে। নেতা যদি বলেন, কারণ এটা ফ্যাসিস্ট ক্যাডার ভিত্তিক দলের এটাই নিয়ম। হিটলার যা বলবে, মুসোলিনি যা বলবে, এখানে ওদের আমির শফিকুর রহমান যা বলবে, সেটাই কিন্তু জামাতের কর্মীরা, ভোটাররা করবে। বিএনপি যদি সকালেই ভোটার না আনে, এবং আনলেও বুথের যে পরিমাণ সংখ্যা, তাতে 12 কোটি লোক ভোট দিতে পারবে না, তাহলে জামাত ভোট জিতে যাবে অস্ত্র ছাড়াই। সেজন্য কি করতে হবে আমি আপনাদের বলছি, আপনারা সরকারকে বাধ্য করেন 3 দিনের জন্য ভোট স্ট্যাগার করতে। 12, 13, 14, 3-4 দিন ধরে যদি ভোট হয়, তাহলে এই ওই জামাত এখানে পোলিং স্টেশন দখল করে রেখে একদিনে তাড়াহুড়া করে ভোট করাতে পারবে না। সব লোকই ভোট দিতে পারবে যদি 3 দিন যদি ভোটটা বাড়ানো হয়। মিলেছে প্রয়োজন রাজস্ব আদায়ের কাঠামোগত সংস্কার, প্রশাসনিক দক্ষতা এবং একই সঙ্গে রাজনৈতিক সদিচ্ছার সমন্বয়, এবং এজন্য আলাদা রাজস্ব মন্ত্রণালয়ের ভাবনাও আর এড়িয়ে যাবার সুযোগ আছে বলে মনে হয় না, যদিও বাংলাদেশ মন্ত্রণালয়ের ভারে উচ্চ। এই মুহূর্তে বিনিয়োগ ও রাজস্ব, এই দুইয়ের ঘাটতি মিলেই অর্থনীতিকে ধীরে ধীরে বদ্ধ স্ফীতির দিকে ঠেলে দিচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি ও উচ্চ বেকারত্ব একসঙ্গে থাকা মানেই হচ্ছে অর্থনীতির জন্য দ্বিমুখী বিপর্যয়। ইতিহাসে দেখা গেছে এই অবস্থায় নীতি নির্ধারকদের ভুল সিদ্ধান্ত পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। বাংলাদেশের ক্ষেত্রেও ঝুঁকিটা ঠিক এখানেই। অর্থনৈতিক সাফল্যের জন্য অর্থমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচার ব্যবস্থা কার্যকারিতা সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং এটা অস্বীকার করবার কোনো সুযোগ নেই। এটি কোনো তাত্ত্বিক কথা নয়, বরং প্রাতিষ্ঠানিক অর্থনীতির মৌলিক সত্য। বিস্ময়ের বিষয়, এত অর্থনীতিবিদের ভিড়েও অন্তর্বর্তী সরকার এই সহজ বাস্তবতা বুঝতে পারেনি বা বুঝতে চায়নি। সরকারের মনোযোগ ইতিহাস সংস্কার, সংস্কৃতি, সংবিধান ও রাজনৈতিক বয়ানের দিকে অনেক বেশি ছিল। ঐকমত্য নামের নাটকের আড়ালে বেড়েছে অনৈক্য, বেড়েছে ভিন্ন মতের প্রতি অসহিষ্ণুতা, এমনকি মবক্রেসির প্রশ্রয় দেখা গেছে। এর প্রত্যক্ষ ফল পড়েছে বিনিয়োগে, মিডিয়ায় এবং সার্বিক অর্থনৈতিক আস্থায়। 2025 অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 4%-এর নিচে নেমে যাওয়া কেবল একটা সংখ্যা নয়, এটি একটি সতর্ক সংকেত। কোভিডের সময়টা বাদ দিলে 3.5 দশকে এমন দুর্বল প্রবৃদ্ধি কিন্তু দেখা যায়নি। আগের অন্তর্বর্তী সরকারের সময় বৈশ্বিক আর্থিক সংকট, তেলের উচ্চ মূল্য ও বৈদেশিক চাপ থাকা সত্ত্বেও এমন পরিস্থিতি হয়নি। নতুন সরকারের সামনে তাই চ্যালেঞ্জ হবে এই দুর্বল প্রবৃদ্ধিকে বাংলাদেশের সক্ষম প্রবৃদ্ধিতে ফিরিয়ে নেওয়া। এর জন্য পুঁজিবাজারকে জাগাতে হবে। শুধু 2025 সালেই প্রায় 1 লক্ষ কোটি টাকার বাজার মূলধন হারিয়ে গেছে। এই বাজার শিল্পায়নের দীর্ঘমেয়াদী পুঁজির উৎস, একে অবহেলা করলে বড় ব্যবসা, ব্যাংক খাত লুট করবেই। শেয়ার বাজারের লুটপাট তুলনামূলক কঠিন, কারণ এখানে জবাবদিহির কাঠামো দৃশ্যমান। উন্নত পুঁজিবাদী অর্থনীতি মানেই কার্যকর পুঁজিবাজার। ব্যাংক খাতের ভূমিকা হওয়া উচিত বড় শিল্পে চলতি পুঁজি যোগান দেয়া এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের স্থায়ী পুঁজি সরবরাহ করা, কারণ কর্মসংস্থানের বড় অংশ সৃষ্টি হয় এই খাতেই। কিছু বড় উদ্যোক্তা বিপুল ঋণ নিয়ে সীমিত কর্মসংস্থান তৈরি করেন, অথচ একই অর্থ বহু ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে বিতরণ করলে কর্মসংস্থান বহুগুণ বাড়ে। অর্থায়নের এই দুষ্ট চক্র ভাঙা নতুন সরকারের প্রথম কাজ হওয়া উচিত। গত সরকারের শেষ সময়ে অর্থনীতিতে যে 6টি বড় ক্ষত ছিল, মূল্যস্ফীতি, বেকারত্ব, খেলাপি ঋণ, দুর্বল রাজস্ব, মুদ্রা পাচার ও রিজার্ভ ক্ষয়, তার সঙ্গে অন্তর্বর্তী শাসনে যুক্ত হয়েছে আরও একটি বড় ক্ষত, দারিদ্র্য বৃদ্ধি। দারিদ্র্যের হার 18 থেকে 22% উঠে যাওয়া গত 2 দশকের অর্জনের জন্য এক বিপরীত ধাক্কা। নির্বাচিত সরকারের কাঁধে পড়বে এই শক্ত ক্ষতটির আময়ের ভার। মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে সামান্য অগ্রগতি কোনো সাফল্য নয়। কেন্দ্রীয় ব্যাংক একা সম্পর্ক নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা বড় দলের বড় নেতা এবং অনেক সমস্যা সংকুল নেতা
সেইখানে তাকে ওইটুকু প্রোটেকশন রাষ্ট্রের কাছে আশা করাই যেতে পারে, কারণ এই রাষ্ট্রের এখন অনির্বাচিত সরকার চলছে এবং যে সরকারে কোনো রাজনৈতিক দল নাই। তো তাদের প্রত্যেকের যারা বলছেন তাদেরকেও কিন্তু প্রোটেকশন ওই সরকার দিচ্ছেন, এবং অনেকেই বলে যে সর্বোচ্চ সর্বোচ্চ সুবিধা যেটা তারা এটা পাচ্ছেন। তো তারা যদি এটা পেয়ে থাকে তাহলে এই কথাগুলা বলা আমি মনে করি অবান্তর, এবং বলার জন্য বলার, নির্বাচনে ঘায়েল করার জন্য বলা, এই বলাটা থেকে তাদেরকে দূরে থাকা দরকার। এই কারণে আমি মনে করি যে আমরা চাই না যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক বাংলাদেশে। যদিও অনেকেই অনেক চ্যালেঞ্জ দিয়ে বলছে যে দেশের এই সময়ের অবস্থাটা খুব খারাপ, যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমরা প্রত্যেকের জীবনের জন্য মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করি, এবং পাশাপাশি আমরা প্রোটেকশনের জন্য বলি যে আপনাদেরও যদি প্রোটেকশনের দরকার পড়ে আপনারা গভর্নমেন্টের কাছে চান। গভর্নমেন্টের গোয়েন্দা সংস্থা যদি মনে করে আপনার প্রোটেকশনের দরকার আছে তাহলে তারা দিবে, আমরাও এটা বলবো। আমি এইটুকুই বলতে চাই। জামাতের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে এবারে নির্বাচন পাতানো নির্বাচন হবে, মানে তারা খুলাসা করে বলতে চাইছে, মানে খুব স্পষ্ট করে না বললে যেটুকু আমরা খুলাসা বুঝতে পারছি, যে বিএনপি কে ইঙ্গিত করে বোঝাতে চাচ্ছে যে বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসা হবে এবং সেই জন্য একটা পাতানো নির্বাচন হবে। আপনার মন্তব্য? দেখেন, এনসিপি বলতে যে রাজনৈতিক দলটা, সেটাকে আপনার এটা সরকারের পৃষ্ঠপোষকতা একটা রাজনৈতিক দল, এভরিবডি এটা বলবে, এবং আমরাও দেখেছি সরকার তাদেরকে কিভাবে সহযোগিতা করে। তো তারা যদি এটা সরকারের দল হয়ে বলে, এবং জামাত কতটা সহযোগিতা পেয়েছে এই সরকারের কাছ থেকে, আমার মনে হয় ক্ষমতায় গেলেও জামাত এতটা ক্ষমতার ব্যবহার করতে পারবে কিনা সন্দেহ আছে। কারণ প্রত্যেকটা ক্ষমতার ধরকে কিন্তু জবাবদিহিতার আওতায় টুডে আর টুমোরো আসতে হয়, কিন্তু অন্যের ঘাড়ে বন্দুক রেখে যদি কাজ করেন তাহলে এটার জন্য জবাবদিহিতার প্রয়োজন পড়ে না। তো সেইখানে জামাত যে ফ্যাসিলিটিসটা নিচ্ছে বা পাচ্ছে, সে এবং এনসিপি যেটা আমরা সমস্ত বাংলাদেশ তারা ঘুরলেন, আমরা দেখলাম তাদের কিভাবে তাদের রেজিস্ট্রেশন হলো, আমরা দেখলাম কিভাবে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, কতটা কি করে সরকারের ছত্রছায়া আমরা দেখলাম। সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে যে দুইটা দল বলছে তারা নিজেরাই তো সরকারের খুবই কাছের। তারা যদি এখন বলে লেভেল প্লেইং ফিল্ড, এই জায়গায় একটাই উত্তর আমার কাছে, সেটা হলো সরকার করলেও কতটুকু করতে পারবে। যে সরকারের নিজের কোনো রাজনৈতিক দল নেই, সে করলেও কতটুকু করতে পারবে। যখন সরকার দেখে যে একটা দাঁড়িপাল্লার 1:, যদি 99 হয় বা 10:, যদি 70 হয়, তাহলে কিন্তু সেটা অনেকটা আপ ডাউন হবে, সমান হবে না। তো সেটা যদি দেখতে পায় সরকার এবং তারা নিজেরাও, যার দল তারা তো নিজে অবশ্যই জানে তাদের ভোট কেমন আছে, কয়টা আছে, কোথায় আছে, তখন তারা এই ধরনের কথা বলতেই পারে আমি মনে করি। কারণ এইখানে সরকারের লেভেল প্লেইং ফিল্ড করার কিছু নাই, যেহেতু আওয়ামী লীগ এই সময়টায় নাই, ইলেকশনে নাই, আপনার রাজনীতি মুখোমুখি সামনাসামনি আসতে পারছে না, তাহলে বড় দল থাকার মধ্যে একমাত্র বিএনপি আছে। আর যে দলগুলো তারা মনে করছে ভেতরে ভেতরে অনেক কিছু করবে, তারা কিন্তু এখন পর্যন্ত দেখে নাই যে তাদের সত্যিকার অর্থে কতটুকু অবস্থানটা। তো এই অবস্থানের একটা জরিপ এ পর্যন্ত হয় নাই। জরিপ হয় ভোটের মাধ্যমে। তো সেই ভোটের মাধ্যমে অনেক বছর যাবৎ বিএনপিও ভোটের বাইরে, জামাতও ভোটের বাইরে, আর এনসিপি তো নতুন দল। সেই জায়গায় ভোটের প্রমাণই তাদের করবে, সেই জন্য তারা হয়তো রিস্ক নিতে চাচ্ছে না। আর এখন তো আছে, ভালোই আছে, যে কারণে নির্বাচনটাও তারা ঘোলাটে করতে চাচ্ছে। ঘোলাটে করতে চাচ্ছে বলেই তারা লেভেল প্লেইং ফিল্ড বলছে না। এখন আপনার যদি ফ্যামিলি মেম্বার 15 জন হয় আর আমার যদি ফ্যামিলি মেম্বার 3 জন হয়, বলেন তো রাষ্ট্রের কি করার আছে লেভেল প্লেইং ফিল্ড করার? একমাত্র আপনার ঘর থেকে 3টা বাচ্চা আমাকে আইনে দিলেই কি আমার বাচ্চা হয়ে যেতে পারে? পারে না। তো এই সমস্যাটাই আমার মনে হয় যে তারা ফিল করছে। ওই তাদের নিজস্ব কথা তো কেউই বলে না দল চালাতে গিয়ে, এই জন্য ঘুরিয়ে ঘাড়িয়ে এই ধরনের কথা বলছে, আমার যেটুক ধারণা। আরেকটা যেটা ষড়যন্ত্রের কথা বললাম, সরকারের মাত্রাতিরিক্ত তেল মারাটা, এটাও ভালো জিনিস না, লক্ষণ না, এবং এটা সরকারের কাছে কেউ চায় না। সরকারের কাছে মিনিমাম একটা প্রোটেকশন চাওয়া হয়েছে।
সরকার যদি এমন করে তাহলে আপনি মনে করবেন যে ওইখানেও ডালমে কুচ কালা হয়, কারণ এটা জনগণের সামনে বুঝানো যে এই দলটাকে বেশি সাপোর্ট দিচ্ছে। এতে কি হবে, এতে বিরোধীরা যাতে বেশি করে কথা বলতে পারে, প্রমাণটা সামনে এনে দাঁড় করাতে পারে, এটাও হতে পারে। আপনি বলছেন যে জামাত মানে ক্ষমতায় গেলেও যেই ক্ষমতাটার ব্যবহার করতো এখন তার চেয়েও মানে ক্ষমতার বাইরে থেকেও এই সরকারের সময় ক্ষমতাটা বেশি উপভোগ করছে বা ব্যবহার করছে, অপব্যবহার করছে। আবার কিংস পার্টি তো রয়েছে, মানে সবাই জানে যে এটি এনসিপি, ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজের দল, অনেকে অভিহিত করেন এই মন্তব্য করে। তাহলে আসলে পাতানো নির্বাচন যদি হয়েই থাকে, সেই পাতানো নির্বাচনে ফলটা আসলে কোন দিকে যাওয়ার কথা তাহলে? দেখেন, এটা একটা ডিফিকাল্ট কোশ্চেন, কারণ এখানে যদি আপনার ডিজাইনটা মেটিকুলাস হয় তাহলে আপনার, জানি না, যেমন 2008-এর নির্বাচনটা অনেকেই কিন্তু প্রশ্নবিদ্ধ বুঝে নাই, কিন্তু সত্যিকার অর্থে কি নির্বাচনটা একদম ফ্রি অ্যান্ড ফেয়ার ছিল? ছিল না। যারা একটু স্টাডি করে, যারা একটু দেশ নিয়ে ভাবে, তারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল সেই দিনের কি হয়েছিল। ঠিক ওইভাবে যদি হয়, কিংবা এখন যে কলেজ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে সেই অবস্থায় যদি হয়, ওই ডিজাইনটা যদি ফলো করে, আমি জানি না সম্পূর্ণ ডিজাইনটা কি, তবে একটা জিনিস আমি বুঝি যে ওই যে শামসুন্নাহার হলের যে নারী নেত্রী বলেছিল ইলেকশনে দাঁড়িয়ে যে আমি তো, তা এনসিপির প্রার্থীর কথা বলেছিল, আমি তো তাকে ভোট দিয়েছিলাম, তাহলে সে শূন্য ভোট কিভাবে পায়? তাহলে আমার ভোটটা কোথায় গেল? যখন এই কথা বলার পরে তারপরে আবার রিকাউন্টিং করার পরে 142টা ভোট বের হলো। তো এই জায়গাটায় আমি বলতে চাই যে গণতন্ত্র এখন অনেক দিনের পুরানো হয়ে গেছে। বিশ্ব, বাংলাদেশের সঙ্গে দেশি বিদেশি অনেক শক্তি জড়িত, তাদের বুদ্ধি অনেক, তারা পুরা পৃথিবী চালান। তো সেই বুদ্ধি যদি এখানে অ্যাপ্লাই করে, আপনার কি হতে পারে সেটা আল্লাহই ভালো জানেন। গুপ্ত হত্যা বাড়তে পারে এমন কথা বলা হচ্ছে, আবার গুপ্ত রাজনীতি নিয়েও তো আমরা অনেক কথা শুনলাম। এটা তো ওপেন সিক্রেট যে শিবিরের ছেলেরা কিভাবে ছাত্রলীগের মধ্যে মিশেছিল। এখন আবার শুনছি যে জামাতের নেতাকর্মীরা বিএনপির মধ্যে মিশে গেছে। রাত পোহালে দেখতে পাচ্ছি তারা সব জামাতের রোকন সদস্য। এটি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আপনাদের দলের, আপনাদের দল যখন সরকারে ছিল, এহসানুল হক মিলন, তিনি বলেছেন যে যাদেরকে আমি নিজের কর্মী মনে করতাম, বিএনপির নেতাকর্মী মনে করতাম, হঠাৎ করে দেখলাম যে তারা জামাতের রোকন সদস্য। আহ, যদি এই অবস্থা হয়, আহ, তাহলে বিএনপির আসলে সামনে কি ধরনের ভাগ্য বরণ করা লাগতে পারে যদি গুপ্ত রাজনীতি তারা এইভাবে চালিয়ে যেতে থাকে? দেখেন, গুপ্ত রাজনীতির একটা সুবিধা বা অসুবিধাটা কি জানেন? যে পর্যন্ত তারা নিজে থেকে না বলবে ওই পর্যন্ত আপনি সন্দেহ করতে পারেন, কিন্তু আপনি হুম, কিন্তু স্ট্রেট বলতে পারেন না। আপনি বলতে পারেন তুমি রয়ের এজেন্ট, তুমি আইএসআই এজেন্ট, তুমি সিআই এজেন্ট, তুমি মুসাদের এজেন্ট, ইত্যাদি ইত্যাদি আপনি বলতে পারেন, হুম, কিন্তু আপনি তো প্রমাণ করে দেখাতে পারবেন না। ঠিক তেমনই গুপ্ত রাজনীতি, তুমি গুপ্ত রাজনীতি, তুমি জামাতের এজেন্ট বা তুমি আরো অন্য কারো এজেন্ট, বাট সে নিজে যে পর্যন্ত, আওয়ামী লীগ যদি এরকম ধ্বংসের দ্বার প্রান্তে চরম ভাবে না যেত এবং তারা যদি না স্বীকার করতো যে সব ছাত্রলীগ হঠাৎ করে সব শিবির হয়ে গেল, তো এরকম তারা নিজেরা স্বীকার করেছে বলেই আমরা বলতে পেরেছি। হুম, তারা এখন যে স্বীকার করছে না, বিএনপি বলেন, আমি তো এমনও জানি, শুনেছি যে বাম বাম রাজনীতির ভেতরেও তাদের লোক ঢুকানো আছে। তো আপনি কোথায় যাবেন? আপনি কাকে বিশ্বাস করবেন? আমি তো এখন অনেকখানে বলি যে 3জন লোক বসলে যে আসলে কে যে কার লোক আমি নিজেই জানি না, কারণ সত্যিকার অর্থে সে কার লোক এটা আমি একদিন কোন একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের সাথে আমার টকশো ছিল। টকশোর একটা পর্যায়ে শেষ হওয়ার পরে উনি আমাকে বললো যে আপা আমি সাদা দলের সদস্য আপনাদের। তো আমি বললাম তাই? তো উনি আমার হয়তো বা এক চিলতে হাসি দেখে উনি বুঝে ফেলেছে, উনি বলে আমি কিন্তু সত্যিকার অর্থে সাদা সাদা প্যানেলের সদস্য। আমি তখন একটু ঘুরে দাঁড়িয়ে বললাম যে সত্যিকার আর মিথ্যাকার কি ভাই একটু বলবেন? বলে যে আপনি তো জানেনই আমি সত্যি মনে প্রাণে দিয়ে জাতীয়তাবাদী শক্তির সদস্য। তখন আমি বললাম যে এই যে আপনি সত্যিকার বললেন, এটা আমি এখন জানলাম যে আপনি সত্যিকার। তা আবার এটাও ঠিক যে এটা কতটুকু সত্যিকার, এটা অনেকেই তো, আপনার নাম নাই বলি, অনেকেই শেখ হাসিনাকে বক্তৃতায় কত সুন্দর কথা বলছেন
যে মুস্তাকের কথা বলছেন যে নেত্রী আপনাকে বুঝতে হবে এইসব কি বলে মুনাফিকরা এখনো পৃথিবীতে আছে, এখনো বাস করছে আপনার চারপাশে, অথচ যে বলছে সে নিজেই কিন্তু তার চেয়ে বেশি খারাপ কাজ করেছে। তো এই যে এই জায়গাটায় সত্যিকার যখন বলবে তখনই কিন্তু আরেকটা ভয় কাজ করে যে হ্যাঁ কতটুকু সত্যিকার। তো এই জায়গাগুলোতে এটার আসলে আমি জানি না যে এটা সুরাহাটা কিভাবে হবে। একটা একটা নিজের দলের পোস্ট হোল্ড করে অথচ সেটা গোপন থাকে, অন্য দলে আবার সে পোস্ট হোল্ড করে। তো সেটা তার কিন্তু তার ওই কাজের উপর তার প্রমোশন হচ্ছে, তার এই যে কি বলবো এটা শত্রুতামূলক কাজের জন্য বা মুনাফিকি কাজের জন্য তার প্রমোশন হচ্ছে তার নিজের দলের। তো এটা তো সবখানে সম্ভব না। বিএনপি তো কঠিন কলে এই হিসাবটা করতে পারে না কোনোদিন, আমার ধারণা আওয়ামী লীগও এটা পারে না। আওয়ামী লীগ এখন হয়তো শিখে ফেললে আরেকটা সমস্যা যে নিজের দলের লোক তখন আরেক দলে ঢুকায় দিবে, এটাও কিন্তু একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তখন পৃথিবীর এবং এই দেশের রাজনীতি আরো জঘন্য থেকে জঘন্যতর হবে। স্পাই যখন দল করে স্পাই হয় এটাকে তো সরানো যায় না। সেই আশঙ্কা থেকেই আপনার কাছে জানতে চাওয়া যে আমি প্রথমেই যেটা জানতে চাচ্ছিলাম ওটা আবারও জিজ্ঞাসা করি যে আপনি নিজে বলেন যে আওয়ামী লীগের ভিতর গুপ্ত রাজনীতি করেছে শিবির জামাতের লোকজন ঢুকে, সেই আওয়ামী লীগের তো যে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে তার মধ্যে এটি একটি কারণ। ঠিক একইভাবে বিএনপির মধ্যেও যদি এরকম গুপ্ত রাজনীতি করা লোকজন থাকে অন্য দলের বা জামাত শিবিরের, তাহলে বিএনপির জন্য কতটা সেটি আশঙ্কাজনক? ভীষণভাবে আশঙ্কাজনক, কারণ আওয়ামী লীগ তাও আপনার চাণক্য রাজনীতি করতো, আমরা মাঝে মাঝে বলতাম। বিএনপি কিন্তু চাণক্য রাজনীতি করে না। তো এই যে আওয়ামী লীগ চাণক্যের রাজনীতি করেও কিন্তু ধরতে পারে নাই, তো বিএনপি সোজা সরল রাজনীতি করে কিভাবে পারবে? বিএনপি যেটুকু পারে নিজের দলের সঙ্গে পারে, অন্য দলের সঙ্গে যায় না বা পারে না বা চেষ্টাও করে না। তো এটা ভীষণভাবে এটা সামনের রাজনীতির জন্য একটা ধ্বংসাত্মক কার্যক্রমে পরিণত হবে বা হতে পারে বা বয়ে নিয়ে আসবে, এটাই আমি আশঙ্কা করি। আমরা প্রায় শেষ পর্যায়ে সিএসি নাসির উদ্দিন বলেছেন যে এবার নির্বাচন পাতানো নির্বাচন হবে না। প্রত্যেক সিএসি তাই বলেন, প্রত্যেক নির্বাচন কমিশনই তাই দাবি করেন। আমরা এর আগে দেখেছি সবশেষ 24শে 7 জানুয়ারি যে নির্বাচন হলো